হ্যালো এভরিওয়ান, আজ আমি তোমাদের দেখাতে চলেছি আমার প্রেগন্যান্সি জার্নির ভিডিও। আমার বাড়ি যেহেতু কোন্নগর আর আমি ডাক্তার দেখাতে যেতাম মধ্যমগ্রামে, তাই এইভাবে লঞ্চ পারাপার করেই আমাকে যেতে হতো। প্রথম আমি নিজেই ডাক্তার চেম্বারে গিয়ে চেক আপ করাতাম, কারণ এখানে আমি বিগত 2 বছর ধরে ডাক্তার দেখাচ্ছি। আমার প্রেগন্যান্সিতে অনেক কমপ্লিকেশান ছিল। এর আগে আমি আরও অনেক ডাক্তারকে দেখিয়েছি, যে যেখানে বলেছে সেখানে গিয়ে ডাক্তার দেখিয়েছি। উডল্যান্ডের মতন জায়গাতে গিয়েও ডাক্তার দেখিয়েছি, কিন্তু কোনো ফল আমি পাইনি। এখানেও আসার সাথে সাথে যে আমি ফল পেয়েছি তা নয়, বিগত টানা 2 বছর ধরে আমি এখানে ডাক্তার দেখিয়েছি। এখানে সকলে প্রচণ্ড ধৈর্য ধরে আমাকে ট্রিটমেন্ট করেছে। আমিও এদের ওপর আস্থা রেখেছিলাম যে যদি এখান থেকে আমি রেজাল্ট পাই। কোথাও তো দেখিয়ে কিছু হলো না। এই ভিডিওটা এডিট করতে এসে আমার যে কী আনন্দ হচ্ছে তোমাদের বলে বোঝাতে পারবো না। আমি কোনো দিনও ভাবিনি যে আমার প্রেগনেন্সির জার্নির ভিডিও কোনো দিন আমি এডিট করতে পারবো। যাই হোক, ভগবানের ওপর আমি আস্থা রেখেছিলাম বলেই আজকে হয়তো ভিডিওটা এডিট করে তোমাদের সাথে আমার আনন্দের মুহূর্তটা শেয়ার করতে পারছি। আমি আমার ডক্টর চেম্বারে চলে এসেছি। প্রথম আমি নিজেই আসতাম, একাই চেক আপ করে চলে যেতাম। তারপরে যখন আমি প্রেগনেন্ট হলাম, তখন ডাক্তার বলল বেশি জার্নি করতে পারবো না। তখন আমি প্রায় 1 বছরের মতন মধ্যমগ্রামেই শিফট হয়ে গেছিলাম, বসুনগরে ছিলাম। আপ্রাণ চেষ্টা করলে হয়তো ভগবান কাউকেই ফেরায় না। আমি যে এত বছর ধরে মা হওয়ার জন্য চেষ্টা করছিলাম, তাই হয়তো ভগবান আমার মুখের দিকে তাকিয়ে আমাকে একটা সন্তান দিয়েই দিল। সত্যি কথা বলতে গেলে, আমি যতদিন আমার প্রবলেম ফেস করছিলাম, ততদিন আমি কারোর কোনো অনুষ্ঠানে যেতাম না। কোনো বাচ্চার অনুষ্ঠানে আমাকে নিমন্ত্রণ করলে যেতাম না, কারোর স্বাদের অনুষ্ঠানে আমাকে নিমন্ত্রণ করলে যেতাম না। অনেক কথাও শুনেছি, তাই হয়তো ভগবান আমার মুখের দিকে তাকিয়েছে। এখন আমার সন্তানের মুখের দিকে তাকালে সেই কষ্টের দিনগুলোর কথা আমি ভুলতে পারি। ফাইনালি লাস্ট চেক আপে যখন ম্যাডাম আমাকে বলল যে তুমি প্রেগনেন্ট, তখন আমার হাজব্যান্ডকে বলার পরে ও ভীষণ খুশি হয়েছিল। আর আমরা তড়িঘড়ি করে মধ্যমগ্রাম বসুনগরে শিফট হয়ে গেছিলাম। তারপর থেকে আমি আর একা আসতাম না। তারপর থেকে যে কয়বারই আমি চেক আপে এসেছিলাম, ও আমার সঙ্গে এসেছিল। সত্যি কথা বলতে গেলে আমার হাজব্যান্ডের সাহায্য ছাড়া হয়তো এতটা পথ আমার পার করা কখনোই সম্ভব হতো না। পুরো প্রেগনেন্সির জার্নিটাতে ও আমাকে টেক কেয়ার করেছে। আমার রান্নাবান্না, আমি কি খাবো, কখন খাবো, কিভাবে খাবো, সব একার হাতেও করেছে। করে দিয়ে ও অফিসে বেরোতো। দেখো আবার হাসছে। যাই হোক, আমরা দুজনে এই কঠিন সময়টা ফাইনালি অতিক্রম করেই ফেললাম। সব টেস্ট যখন এক একটা টেস্ট আমাকে দিত, তখন যে আমার মনের ভেতরে কী আতঙ্ক হতো সেটা বলার মতন নয়। যখন চেক আপের জন্য চেম্বারে যেতাম আর ভগবানের নাম স্মরণ করতাম, হে ভগবান সব কিছু ঠিকঠাক রেখো, ফাইনালি যাতে সব কিছু ঠিকঠাক থাকে। তারপর যখন টেস্টের রিপোর্টগুলো বেরোতো আর ডাক্তারের কাছে গেলে পরে ডাক্তার বলতো সব ঠিক আছে, তখন একটা স্বস্তির নিঃশ্বাস আমি ফেলতাম। যাই হোক, এই দিনগুলো পার করে আজ আমি বাচ্চার মা। আমার বাচ্চাকে আমি কোলে নিতে পারি, তার জন্য ভগবানের কাছে অসংখ্য শতকোটি প্রণাম। এই যে আমরা দুজন মিলে ডাক্তারের চেম্বার থেকে চেক আপ করে বেরোচ্ছিলাম। এতগুলো দিন পার করে আসলে ফিলিংসটা একটু শেয়ার করো। খুব ভালো ফিলিং, খুব ভালো এক্সপিরিয়েন্স। আর কটা দিনের অপেক্ষা বলো? আমাদের এক্সপিরিয়েন্স খুব ভালো। এখান থেকে আমরা সকলে স্টাফ, ডাক্তার ভালো। আর কি বলবো?
এই দিনটা ছিল আমার 9 মান্থের লাস্ট চেক আপের দিন। প্রোফাইল টেস্টও হবে, এরপর টেস্টের রিপোর্ট নিয়ে ডক্টরের সাথে ভিজিট করলে আমাকে ডেট দেবে। যাই হোক, ফাইনালি টেস্টগুলো যাতে ভালোই সব কিছু ঠিকঠাক বেরোয় সেটাই ভগবানের কাছে প্রার্থনা করছিলাম। আর বুক বাঁধা আশা নিয়েছিলাম যে এবার আমার বাচ্চাটাকে আমার কোলে পাবো। আমার বেবি বাম্পের শ্যুট করার খুব ইচ্ছে ছিল, কিন্তু যেহেতু আমাকে ঘর থেকে বেরোতে বারণ করেছিল, আমি কোথাও যেতাম না, তো সেই জন্য আমার আর বেবি বাম্পের শ্যুট করা হয়নি। যাই হোক, নিজের ফোনের ক্যামেরায় যতটুকু পেরেছি ততটুকু ফোনবন্দি করার চেষ্টা করেছি, কারণ এই স্মৃতিগুলোই আমার থেকে যাবে। আর আমার পাপা বড় হলে পরে ওকে এই ভিডিওটা আমি অবশ্যই দেখাবো। এইটা আমার জীবনের খুব সুন্দর একটা মুহূর্তের ভিডিও, যেটা আমি ফোনবন্দি করতে চেয়েছিলাম। ফাইনালি যাচ্ছিলাম আমি ডাক্তারের কাছে ডেট নিতে, কবে হসপিটালে ভর্তি হতে হবে আর রিপোর্টগুলো দেখাতে। রিপোর্ট মোটামুটি আমার হাজব্যান্ড দেখে বুঝতে পারে, তবুও মনের মধ্যে একটা ভয় কাজ করে। যতক্ষণ না ম্যাডাম ঠিকঠাক আছে মুখ থেকে বলে, ততক্ষণ একটা স্বস্তির নিঃশ্বাস জানিয়ে আমি ফেলতে পারি না। যখন রিপোর্ট দেখার পরে ম্যাডাম বলে যে হ্যাঁ সব কিছু ফাইনালি ওকে, তখন একটা স্বস্তির নিঃশ্বাস আমি ফেলি। ম্যাডাম না থাকলে হয়তো আমি এই দিনটা কখনোই দেখতে পেতাম না। সত্যি ম্যাডাম আমার কাছে ভগবানের সমতুল্য। যাই হোক, আমার বেবি আমি যখন হাতে পেয়েছিলাম, আমি আর এখানকার হোল টিম সবাই খুব আনন্দ পেয়েছিল, কারণ এত বছর ধরে এখানে আমি ট্রিটমেন্ট করাচ্ছি। মোটামুটি সবাই আমাকে চিনে গেছিলো। আমি গেলে পরেই সবাই জিজ্ঞাসা করতো কেমন আছো, কী ব্যাপার, সবাই খোঁজ নিত। সত্যি এখানে স্টাফরা, ম্যাডাম সবাই খুব হেল্পফুল, এটা আমাকে বলতেই হবে। লাস্টবার ডক্টরের চেক আপে এসেছিলাম আর ডেট নিতে এসেছিলাম, মনে এক রাশ আশা নিয়ে। ফাইনালি এবার আমি হসপিটালে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। এই যে আমি হসপিটালে যাচ্ছিলাম, সঙ্গে ছিল আমার মা, ভাই আর আমার হাজব্যান্ড। ভিডিও থেকে করে নিস, ভিডিও থেকে করে নিস। স্টিল ছবি দাঁড়ালে স্টিল ছবি দাঁড়িয়ে যায়, একবার হয়ে যাবে, একবার দাঁড়িয়ে যা হয়ে যাবে। এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিস, হয়ে যাবে স্ক্রিনশট নিয়ে নিস। ওই পাশ থেকে উঠে যাও। ব্যাগটা কোথায় রাখলি? ডিকিতে? বিকেলবেলা আমাকে অ্যাডমিট হতে বলেছিল, তাই আমরা দুপুরবেলা নাগাদ বেরিয়ে পড়েছিলাম। চৌমাথা কালীবাড়ির কাছেই যেহেতু আমি ছিলাম, সেহেতু যাওয়ার সময় মায়ের সাথে দেখা করব না তাই কখনো হয়, কিন্তু কপালটা আমার খারাপ ছিল, মন্দির তখন বন্ধ ছিল। যাই হোক, অনেক রিকোয়েস্ট করেছিলাম আমি যে আমি হসপিটালে যাচ্ছি, একবার খুলে দাও, একবার মাকে আমি প্রণাম করে যাই। বলাতে খুলে দিয়েছিল গেটটা, ফাইনালি খুলে দিয়েছিল। আমি ভিতরে ঢুকেছিলাম। ভিতরে ঢুকে আমি মাকে, বাবাকে, সবাইকে প্রণাম করে তারপরে আমি রওনা দিয়েছিলাম। মন্দিরের গেট যেহেতু বন্ধ ছিল, সেহেতু মাকে আমি দেখতে পাইনি ঠিকই, কিন্তু মা তো সব জায়গাতেই আছে। আমার হসপিটালের সামনেই মায়ের মন্দির ছিল, ঠিক মা আমাকে দেখা দিয়েছিল। সে ছবি আমি পরে দেখাচ্ছি। এই যে আমার ডাক্তারের চেম্বারের পাশ থেকে আমি তখন যাচ্ছিলাম, তাই খানিকক্ষণ দাঁড়িয়ে সবার সাথে কথা বলে তারপরে সেখান থেকে আমি রওনা দিয়েছিলাম। একটু মনের মধ্যে ভয় আর টেনশন কাজও করছিল, তাই ভেতরে ঢুকে রিপোর্টগুলো সব ঠিকঠাক আছে কিনা দেখিয়ে একটু বসে তারপর সেখান থেকে বেরিয়েছিলাম।
সব ঠিকঠাকই ছিল, যেহেতু আমার হাজব্যান্ড সব কাগজপত্র হ্যান্ডেল করছিল, ঠিকই ছিল, ও সব দেখে নিয়েছিল। তবুও মনের শান্তি যেটাকে বলে, যে হ্যাঁ ফাইনালি ওখান থেকে যাওয়ার সময় আমরা একটু দেখিয়ে নিই সব ঠিকঠাক আছে কিনা, আর ওখানে কোনো রিপোর্ট পড়ে আছে কিনা যেটাকে নিতে হবে। ওরা সব বলে দেয়, বুঝিয়ে দেয়, কোনো অসুবিধা হয় না। ওরা খুব ভালো, সব গাইড করে দেয়। তারপরে আমরা রওনা দিয়েছিলাম হসপিটালের উদ্দেশ্যে। আমার হসপিটাল ছিল বাগুইহাটি। আমি, আমার হাজব্যান্ড আর আমার মা গাড়িতে করে যাচ্ছিলাম, আর ভাই বাইক নিয়ে সামনে যাচ্ছিল একা একা। ও চিনতে পারবে কি না ভয়ও লাগছিল। যাই হোক, ও চিনে যেতে পেরেছে ঠিক। আমাদের গাড়ির সামনে সামনেই গাড়ি চালাচ্ছিল। ট্রাফিক অত একটা সেদিন ছিল না, এয়ারপোর্ট ধরে গেছিলাম। ওর মুখ দেখে মনে হচ্ছে আমার থেকে বেশি ও টেনশানে আছে। দেখো মুখের ভাবসাব কেমন করছে। তোমার কিরকম হচ্ছে একটু বলো। আমার হেভি আনন্দ হচ্ছে। সেটা দেখেই বোঝা যাচ্ছে লাদাখের ট্যুর দিতে যাচ্ছে আমি তুমি। ট্যুর দিতে যাচ্ছি, আনতে যাচ্ছি আমার জিনিস। লাদাখের ট্যুর দিতে যাচ্ছে আমার মা। সেদিন কি অদ্ভুতভাবে কোনো ট্রাফিক জ্যামই আমরা পাইনি। যদিও এয়ারপোর্টের ভেতরের রাস্তা ধরে গেছিলাম, তারপরেও এয়ারপোর্ট থেকে বেরোলে পরে হলদিরামের ওখানটায় ট্রাফিক জ্যাম থাকে, যেহেতু ওখানে মেট্রোর লাইন তৈরি হচ্ছে। কিন্তু কি অদ্ভুতভাবে সেদিনকার আমরা বেশি জ্যামই পাইনি। এই দেখো এইটুখানি জ্যাম পেয়েছি, তাও 3-4 মিনিটের মধ্যেই খুলে দিয়েছিল সিগন্যাল। ওই যে নীল ব্যাগ পিঠে, ওইটা ছিল আমার ভাই। ও সাইডে সামনে এইভাবেই আমাদের গাড়ির সাথে সাথে গাড়ি চালাচ্ছিল। ওখানে ট্রাফিক প্রচুর তো, তাই ভয়ও লাগছিল। তাই ওকে ডেকে বলা হলো যে তুই আমাদের গাড়ির সামনাসামনি থাক, আর পুলিশে যদি একবার ধরে ফালতু ঝামেলা হবে। ফাইনালি এসে হসপিটালে পৌঁছলাম। কাগজপত্র সব জমা করছিল, আমি আর মা বসেছিলাম, আর ওই যে ভাই দাঁড়িয়ে আছে। আমাকে যেহেতু কেবিনে রাখা হয়েছিল, তাই তখন কেবিন অ্যাভেলেবেল ছিল কি না, তারপর কেবিন নিলে কোন কেবিনে থাকবো, কত তার রেট, এইসব জিজ্ঞাসা করছিল। আর তার আগে তো বাদবাকি কথা হয়েই ছিল, যেহেতু ম্যাডাম সব কিছু বলে দিয়েছিল কোন হসপিটালে ভর্তি হব, কিভাবে হব, তাই আমাদের অত অসুবিধা হয়নি। এই দেখো হসপিটালের মধ্যেই ছিল মায়ের মন্দির। মা আমাকে দেখা না দিয়ে যাবে কোথায়, মা ঠিক সঙ্গে ছিল। এখানে আমি মায়ের দেখা পেয়েই গেছিলাম। মা তো সব জায়গাতেই আছে বলো। তো যাই হোক, হসপিটালের সঙ্গে আমার মাই ছিল, সব রক্ষা মাই আমাকে করেছে। সব ঠিকঠাক ভালোভাবে সব কিছু হয়ে গেছে, তাই কোনো রকমের কোনো প্রবলেম আমাকে ফেস করতে হয়নি মায়ের আশীর্বাদে। মাকে প্রণাম করে আমরা সবাই মিলে যাচ্ছিলাম। এখানে যেহেতু দুটো বিল্ডিং ছিল, একটা নর্মাল জেনারেল বিল্ডিং, আর একটা কেবিনের বিল্ডিং, তাই আমাকে পাশের বিল্ডিংয়ে রাখা হয়েছিল। আমার পাপা হওয়ার পরে ওর একটু জন্ডিস হয়েছিল, তাই আমার কাছ থেকে একটু ওকে পাশের বিল্ডিংয়ে শিফট করে রেখেছিল। যাই হোক, ফাইনালি মা ওকে রক্ষা করেছে সব কিছু। তারপর ঠিকঠাক হয়ে আমরা বাড়িতে চলেও এসেছিলাম। বাড়িতে চলে আসার পরে আবার ওকে জন্ডিসের জন্য ভর্তি করতে হয়েছিল, 2 দিন রেখে আবার ছেড়ে দিয়েছিল। তেমন অসুবিধা হয়নি, যেহেতু ওখানে মা ছিল, মায়ের ভরসা ছিল। এই যে পাশের বিল্ডিংয়ে লিফটে করে আমরা যাচ্ছিলাম ওপরে। আমার কেবিনটা ছিল 3rd ফ্লোরে। ওখানেও একটু সামান্য প্রবলেম হয়েছে। প্রবলেম বলতে আমাদেরই ডিসিশনের ভুল হয়েছিল। প্রথমে যে কেবিনটা আমরা নিয়েছিলাম, সেটা ওখানে কেবিন 3 ধরনের পাওয়া যায়, একটা হচ্ছে হাই রেঞ্জের, একটা মিডিয়াম রেঞ্জের, একটা লো রেঞ্জের। তো আমরা মিডিয়াম রেঞ্জের নিয়েছিলাম, ভেবেছিলাম হয়ে যাবে। তারপর কেবিনে শিফট হওয়ার পরে দেখলাম ওটি হয়ে যাওয়ার পরে একটা বাচ্চাকে নিয়ে ওখান থেকে মুভমেন্ট করার জন্য খুবই অসুবিধা। তাই আবার ঠিক করা হলো যে ওটি হয়ে যাওয়ার পরে আমরা হাই রেঞ্জের কেবিনে শিফট করব। কেবিনগুলো প্রায় একই রকম ছিল, শুধু একটু ছোট আর একটু বড় সাইজের ছিল। যাই হোক, আমি জানলার দিক করেই কেবিনগুলো চুজ করছিলাম, যেহেতু একটু রাস্তাঘাট দেখা যায় আর একটু ভালো লাগে।
কারণ ওখান থেকে তো আমাকে আর বেরোতে দেবে না, ওর ভেতরেই আমাকে হাঁটাচলা করতে হবে। অন্য কোথাও হলে তো বেড থেকেও নামতে দেয় না, এখানে আমি তো সারা বিল্ডিংয়ের ভেতরে ওই ফ্লোরটার ভেতরে আমি পুরো ঘুরে ঘুরে বেরিয়েছি। আর সেদিনকার আমাকে খেতে দিয়েছিল ভাত, ডাল, স্যালাড, সবজি, মাংস, আর আমার হাজব্যান্ডকে দিয়েছিল মাছ। তো আমি তো ভেবেছিলাম আমাকে 2টো বিস্কুট আর জল খেতে দিয়ে শুতে দেবে, কারণ পরের দিন ওটি ছিল। আমি নার্সকে ডেকে জিজ্ঞাসা করেছিলাম যে আমার পরের দিন ওটি আছে, আমাকে কি ডাক্তার ম্যাডাম ডিনার করতে বলেছে? তো বলল হ্যাঁ ডিনার করতে বলেছে, আর সঙ্গে মেডিসিন দিয়েছে, তুমি মেডিসিন খেয়ে নেবে, কোনো অসুবিধা হবে না। যাই হোক, সেই কথাটা শুনে আমার খুব মনটা আনন্দে ভরে গেছিলো। আমি মাছ, মাংস, ওর মাছটাও নিয়ে নিয়েছিলাম, মাছ মাংস সব খেয়েছিলাম পেট ভরে। যেহেতু আমার পরের দিন ওটি হলে পরে তারপরে সারাদিন না খেতে দিয়ে রাখবে। হ্যাঁ, রাত্রিবেলা আমাকে আবার ডিনার করতে দিয়েছিল। যাই হোক, ওই দেখো ও আবার হাসছে, মনের মধ্যে একটা টেনশান কাজও করছিল জানি ওর। তবুও রাত্রিবেলাটা একটু টিভি দেখে কথা বলে একটু রিল্যাক্স ফিল করছিলাম। যা হবে পরের দিন হবে, দেখা যাবে যা হবে, আর মনে ভয় রেখে আর কি হবে। পরের দিন আমি ফ্রেশ হয়ে ওটির জন্য রেডি হয়ে গেছিলাম, আর একটু ঘুরে ঘুরে সব দেখছিলাম, কারণ কখন সুস্থ হব তারপর উঠে আবার হাঁটাচলা করতে পারবো, তাই একটু হেঁটে নিচ্ছিলাম।